হাওড়া থেকে হরিপাল নিয়ে গিয়ে জ্ঞানানন্দ বাবা আশ্রম দর্শন করাবো আপনাদের। তা সেই আশ্রমের সমাধি মন্দির দর্শন, তারপরে এই একটা বই আছে সেটাও তুলে ধরবো। তারপর আপনারা জ্ঞানানন্দ বাবার মূর্তি গড়ে উঠেছে, তার ত্রিশূল মন্দির গড়ে উঠেছে। তারপর হচ্ছে নীল সরস্বতী মন্দির গড়ে উঠেছে। আর এখানে ভোগের ব্যবস্থা আছে, আগে থেকে ফোন করে জানিয়ে দেবেন। হাওড়া এসে আমি পৌঁছালাম। আজ আমি হাওড়া থেকে হরিপালের উদ্দেশ্যে রওনা দেব। হাওড়া তারকেশ্বর 9টা 5 লোকাল 4 নম্বরে দিয়েছে, চলুন। হাওড়া তারকেশ্বর লোকাল 4 নম্বরে দিয়েছে 9টা 5-এ। চলুন আজ আপনাদের হরিপাল নিয়ে যাব। হাওড়া তারকেশ্বর লোকাল 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল 9টা 5-এ। আজ আমার গন্তব্যস্থল হরিপাল। হাওড়া তারকেশ্বর লোকাল 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে হরিপাল। চলুন হরিপাল নিয়ে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। আপনাদের আজকে আমি হরিপাল নিয়ে যাচ্ছি। তারকেশ্বর লোকাল 9টা 5-এ ছেড়েছে। হরিপালে 3 নম্বর প্ল্যাটফর্মে দিল। তা আমার গন্তব্যস্থল হরিপাল এসে গিয়েছি। যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেন চলে যাচ্ছে 3 নম্বর থেকে। এবারে আমাকে যেতে হবে হাওড়ার দিকে, দিকে ওই দিক দিয়ে গিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে ডান দিক দিয়ে যাব অটো ধরতে। এই হলো হরিপাল স্টেশন। ওই ট্রেন চলে যাচ্ছে তারকেশ্বরে। এবারে আমি যাব এই সোজা হচ্ছে হাওড়ার দিকে গিয়ে, আর ওই যে অটো স্ট্যান্ড আছে ওখানে গিয়ে অটো ধরবো। অটো ধরে আজকে নিয়ে যাব তেলিখানা জ্ঞান বাবার আশ্রমে যাব। চলুন, ওই হলো অটো স্ট্যান্ড। ওইখান থেকে আমাকে যেতে হবে তেলিখানা জ্ঞান বাবা আশ্রমে। এই তেলিখানা আশ্রমের উদ্দেশ্যে চললাম, জ্ঞান বাবা আশ্রম। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে তেলিখানা স্বামী জ্ঞানানন্দ বাবার আশ্রমে আপনাদের নিয়ে যাব। চলুন। আজ আপনাদের তারাপীঠ ভৈরব দাস জ্ঞানানন্দ বাবার আশ্রম, যেটা তেলিখানা হরিপাল হুগলি জেলার অন্তর্গত এনেছি। চলুন এই আশ্রমে নিয়ে যাই আপনি। নমস্কার অমলবাবু, আমি একটা ছোট্ট চ্যানেল চালাই। তা আপনার কাছে আমি এই তেলিখানা জ্ঞান বাবার যে আশ্রম, তা এই সম্বন্ধে আপনি যদি 2-4 কথা এই আশ্রম সম্বন্ধে বলেন, লোকে জানতে পারুক যে হরিপালের হুগলি জেলার নিকটে যে একটা ছোট্ট আশ্রম আছে, পরিচিতি হোক। এই আশ্রম কখন খোলে, কি কি পুজো হয়, কি কি বাৎসরিক হয়, এইগুলো আপনি 2-4 কথায় বলুন। আর এটা হচ্ছে হরিপাল থানার অন্তর্গত, যে সহদেব যে গ্রাম পঞ্চায়েতের অধীন, অধীন এটা তেলিখানা আশ্রম। এটা চৈতন্যপুর গ্রাম বলে এটা পরিচিত। যে এখানে এটা তৈরি করেছিলেন যে জ্ঞান বাবা ভৈরব দাস, আচ্ছা তারাপীঠ ভৈরব দাস জ্ঞানানন্দ বাবা। ইনি এটাকে হচ্ছে তৈরি করেছিলেন 5 জনের কাছ থেকে এইসব নিয়ে, জায়গা নিয়ে তিনি তৈরি করেছিলেন যে আশ্রম। এই আশ্রমে জ্ঞান বাবা থাকতেন। এই শ্মশানে তিনি সাধনা করেছেন। এরই পাশে শ্মশান, এই শ্মশানে তিনি সাধনা করেছেন। বলুন। দেব তাকে দর্শন দিচ্ছিলেন এবং যে তার যে যে সমস্যাগুলো যে তিনি পূরণ করছিলেন। যে ছোটোবেলায় স্কুল গেছেন, স্কুলে যে কড়াগন্ডার অঙ্ক শেখাচ্ছেন মাস্টারমশাই, যে পারছেন না,
তা মাস্টারমশাই বকছেন, উপর থেকে তখন একটা শব্দ আসছে যে তোর এই বিদ্যে লয়, যে তুই পেরিয়ে যা। এইভাবে যে স্কুল থেকে বাড়ি আসছেন, যে পথের মাঝখানে একটা গাছের তলায় বসলেন, যে ভাবলেন এই বয়সে বাবা মারা গেল, যে সারা জীবনটা তো পড়ে আছে, যে তখন সামনে একটা ধোঁয়ার মতো কুয়াশার মতো ঠিক উঠলো, তার মাঝে একটা বুড়ো দাঁড়িয়ে পড়ছে, হচ্ছে যার কেউ নেই তার আমি আছি, যার কেউ নেই তার আমি আছি। যে তখন তিনি বামদেবকে চিনতেন না, পরবর্তীকালে জেনেছেন উনি বামদেব। যে তখন হচ্ছে বামদেবের যে ছবি এত ছড়াছড়ি, যে এত বেশি প্রচার হয়নি ছবি, তার পরবর্তীকালে যে তিনি জানতে পেরেছেন উনি বামদেব। তারপরে তিনি স্কুল থেকে বাড়ি আসছেন, হ্যাঁ, যে সন্ধ্যের আগে তার দাদা এগিয়ে যাচ্ছেন, যে বাড়ি পৌঁছে গেলেন, আর তাকে বামদেব ওই রাস্তার মাঝখানে, যে বাঁশবাগানের কাছে, বাঁশবাগানের মধ্যে দিয়ে পথ, যে সেইখানে আটকে ধরে তার সঙ্গে কথোপকথন বলছিলেন। এদিকে যে তার মা এদিকে ডাকতে রইলেন, হ্যাঁ, যে গোপী গোপী করে, যে গোপী গোপী করে ডাকতে রইলেন। তারপর বামদেব বললেন তোর দুর্গেশ নন্দিনীর মা ডাকতে যা। তারপর দেখতে শুনতে পেলেন যে মায়ের কণ্ঠস্বর। এইভাবে বামদেব তাকে ছোটোবেলা থেকে আস্তে 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 তাকে যে বড় করেছেন, এবং সাধন জগতের মধ্যে যে তাকে যে পথ দেখিয়েছেন। যে পরবর্তীকালে যে তিনি আড়লায় গেছেন, তারাপীঠ গেছেন, আড়লায় যে ওখানকার লোককে তখন তিনি বোঝাচ্ছেন বামদেবকে ছিলেন। বামদেব যে 14টা ভুবনের অধীশ্বর, যে শুধু এই ভূলোকের নয়, নিম্নে যে 7টা ভূমি, অতল বিতল সুতল, হচ্ছে তলাতল, মহিতল, রসাতল, পাতাল, যে তারও এই ভূলোকেরও, এবং এর ওপরে যে 7টা ভূমি আছে, হ্যাঁ, সেই 7টা ভূমির যে ভুবস্ব মোহ জন তপ সত্য, এই 14টা ভুবনের অধীশ্বর তিনি ওখানকার লোককে বোঝাচ্ছেন। আর এই তত্ত্বে যে তিনি একটা মন্দির করলেন, বামদেবের ওই ভাইজি অন্নপূর্ণা দেবীর কাছ থেকে 1 কাঠা জায়গা নিয়ে বামদেব যেখানে জন্মেছিলেন তিনি দেখালেন, এখানে আমার জ্যাঠামশাই এখানে জন্মেছেন। সেইখানে যে তিনি 1 কাঠা জায়গা নিয়ে একটা বাম মন্দির স্থাপন করলেন, হ্যাঁ, যে আজ পর্যন্ত বামদেবের একটা মন্দির নেই এখানে তার জন্মভিটে। যে এই কথা 5 জনকে বোঝালেন, এবং 5 জন তার যে কথায় যে সাই দিয়ে ওখানে একটা মন্দির তৈরি হতে গেল। আর এখান থেকে জ্ঞান বাবা আশ্রম থেকে 1 পয়সা ভিক্ষে করে নিয়ে যে তিনি ওখানে পাঠাতেন, আর ওখানে তখন মন্দিরের কাজ হতো। আবার কিছুদিন বাদে বন্ধ হতো, আবার তিনি টাকা পাঠালে কাজ বন্ধ হতো। এবং ওখানের লোক ভট্টাচার্য বাবা, তার ভাই স্নিগ্ধ বাবা, যে এরা হচ্ছে যে সেই মন্দির যে তৈরি করাতে, এবং আশ্রম থেকে যদি কেউ যেত এখান থেকে, যে তাদের সস্নেহে ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করত। এইভাবে বামদেব মন্দির হচ্ছে তৈরি হতো। এবং তিনি একটা অদ্ভুত লিঙ্গ, যে 14টা ভূমির অধীশ্বর, যে তিনি 14টা ভুবনে, যে সেটা দেখাবার জন্য হচ্ছে নিচে 7টা ভুবন আর ওপরে 7টা ভুবন ভেদ করে বামদেব উঠেছে। হ্যাঁ, এই 7টা ভুবনের অধীশ্বর তিনি। এখানে বামদেব যা করেছেন, তিনি এখানে টোটো করে তাই করে গেলেন। যে লাস্টে দেখালেন একই দেহতে যে তিনি যে পিশাচবধ, পাগলবধ, হ্যাঁ, এবং শিশুবধ এবং পাষাণবধ, এই কটা ভাবকে একসঙ্গে ধরে যে তিনি ঘুরতে রইলেন এখানে সেখানে, একে মারতেন, ওকে করতেন। এইভাবে তিনি লাস্টে যে তিনি দেখালেন এই কটা ভাবকে এক জায়গায় করে নিয়ে তিনি চলতে রইলেন, বামদেব যেমন চলতেন। হ্যাঁ, কেউ বামদেবকে খ্যাপা বলতেন, তাকেও বলতেন কেউ বোঝার ভুলে। এই আর কি। এইভাবে তিনি এই তেলিখানা আশ্রমে শান্তিতে থাকতেন। এখানে তিনি খিস্তি করতেন, কেউ ঢুকলে এখানে খিস্তি করতেন। তিনি সাধারণ মানুষকে সরিয়ে দিতেন। যে 5 জন এসে ভিড় করবে, এ বলবে এটা দাও সেটা দাও, আমার এই করে দাও সেই করে দাও, যে তারা সেইগুলো করিয়ে পালাবে, তারা
আসল জিনিস যে চিন্তা করা, আসল জিনিস পাওয়ার তারা চিন্তা করে না, যে তারা চায় এটা পেলেই সন্তুষ্ট হয়ে যাবে। যে তিনি ওই জন্যে তাড়াতেন, হ্যাঁ, খিস্তি করতেন। আর যাদের তিনি চাইতেন তারা আসতো, তারা বসতো, যে তার সঙ্গে। আর তিনি যে তাদের সঙ্গে কেউ কিছু কথা তাকে বলতো না, যে তিনি বসে থাকতেন সকলের মধ্যে। তার গাঁজার কলকের বাস্কটা ছিল বিরাট, যে তাতে গাঁজার কলকেগুলো সাজানো ছিল ছোট থেকে বড়, এবং সেগুলোকে তোলা, সেগুলোকে নেওয়া, সেই গাঁজা ভক্ষণ করা। আর তিনি তার জিভটা একটু এড়িয়ে যেত না, গাঁজার কলকে সর্বদাই থাকতো তার হাতে। কে কি প্রশ্ন নিয়ে এসেছে, যে তিনি গল্প করতেন, গল্পের আকারে তাদের উত্তর দিতেন প্রত্যেককে, যে উপন্যাসের মতো চরিত্র সৃষ্টি করতেন। ওই তাদের চরিত্রগুলো তার মধ্যে, তাদের প্রশ্নের উত্তর তার মধ্যে। যে তারপর যাও বাবা, 4টে বেজে গেল, সবাই বাড়ি চলে যাও, ট্রেন ধরো। সন্ধ্যের আগেতে তিনি এখান থেকে সবাইকে বার করে দিতেন, দিয়ে তিনি থাকতেন। এইভাবে যে তিনি এখানে কাটিয়েছেন। যাই হোক, হ্যাঁ, এই পর্যন্ত এখন। আচ্ছা, এই আশ্রমে তো আপনি জ্ঞান বাবার এ সম্বন্ধে বলে, আপনি তো রিলেটিভ হন শুনেছি। হ্যাঁ, যে আমি তার ছোটোবেলা থেকে তাকে পেয়েছি, তাকে দেখেছি। যে তিনি তখন বাড়িতে যেতেন, আচ্ছা তখন এত শিষ্যভক্ত, এত আনতো না তো, যে তিনি তখন সকালবেলা, যে তার মায়ের অনুরোধ ছিল যে আমার কাছে এসে খেয়ে যাবে, যে তিনি সকালবেলা সেই বিরাট লম্বা দেহ, যে তাতে জটা পা পর্যন্ত লুটছে, তার সঙ্গে যাচ্ছে, তাকে ঘিরে আনন্দ করতে করতে যাচ্ছে 8-10টা তার বটুক মানে কুকুর। হ্যাঁ, বাড়ির দিকে যেতে আমাদের নাম ধরে ডাকছেন, বাড়ির কাছে যে আমার নাম হচ্ছে অমর, এমনি নাম, যে তিনি ডাকতেন নাজাম, সুরত, চাকামুখো, হামদো, এই 4টে নামে ডাকতেন। বাড়ির কাছে যেয়ে ডাকছেন নাজাম। তার গলা কি, আমরা তখন খেলাপাতি খেলছি, দুবারই তখন 4টে ছেলে, আর দুটো দিদি, আর আমরা 2 ভাই হচ্ছে দুবারই। তখন ছোটবেলার যে খেলার সাথে এই 4 জন তখন খেলতে খেলতে ওই দাদা আসছে বলে আমরা ছুট দিতাম, সেই পথের মাঝখানে ছুটতাম, ছুটে দাদার কাছে যেতেই দাদা ছোট্ট আমাদের তুলে নিয়ে চুম খেতে, আর কুকুররাও তার সঙ্গে আনন্দ করতে করতে আসতো বাড়ির দিকে, আমরাও তাকে ঘিরে আনন্দ করতে করতে সেইভাবে আসতাম। তিনি বসতেন, এক জামবাটি আসতো খাবার, মুড়ি, কলা, গুড় এতটা তিনি চটকাতেন, মাখতেন, আমাদের মুখে দিতেন, তিনি খেতেন। কুকুররা তাকে ঘিরে সব বসে থাকতো চারদিকে, চারদিকে তাকে ঘিরে, যে তাদের মুখে তিনি তুলে দিতেন খাবার, একটু করে খাবার তাদের মুখে তুলে। একটা কুকুর খাবে না, তাকে তিনি জিভ থেকে, তিনি বুঝতে পারলেন, তিনি খেয়ে জিভ থেকে উগলে ধরতেন, সে এসে চেটে জিভ থেকে খাবে, প্রসাদ তার মুখ থেকে চেটে খাবে। হ্যাঁ, এই সব বটুকরা, আমার যেটা মনে হয় এই সব বটুকরা মানে যে তার কাছে, তার বটুক বলতে ভৈরব। হ্যাঁ, মানে এরা কোনো একটা সাধকের কাছে এসে, যে তাদের যে কিছুটা পথের অগ্রসর হওয়ার জন্য তার কাছে এসেছে, হয়তো কেউ 10 বছর 8 বছর বাঁচত, এর মধ্যে তাদের একটা কোর্স থেকে কমপ্লিট করে দিতেন। এইভাবে তিনি যখন খেতে যেতেন, ওই বটুকরা, তিনি খাচ্ছেন, খেতে খেতে বটুকরা সব যে তার পাতে যে খেতে রইল, যে তিনি দেখতে রইলেন, তিনি উঠে পড়লেন, আচ্ছা খেয়ে এক মুঠো খেয়ে তার, ওনার বটুক মানে খুব প্রিয় ছিল, যেরকম বটুক মানে তার খুব বামদেবেরও প্রিয় ছিল না, তার ছিল সর্প, সাপ হচ্ছে পোষা ছিল। এই এখানে কিয়া বন আছে, কিয়া বনের সাপ পোষা তার থাকতো। তা তিনি শিষ্য ভক্তদের সঙ্গে গল্প করছেন, তিনি বিষধর সাপের বিষও পান করতেন। হ্যাঁ, বিষও পান করেছেন, যে তিনি শিষ্যদের সঙ্গে গল্প করছেন, এই মাসি দেখা গেল একটা সাপ আস্তে আস্তে তার কাছে এলো, সবাই সরে গেল, তার কাছে দাঁড়ালো, তিনি তার কিস্তি করতে আরম্ভ করলেন সাপটাকে, যে তোকে এই শিক্ষা দিয়েছি, এই করছি। আর সে হয়তো কোনো কিছু ধরতে যাচ্ছিল, যে তাকে বাধা করে বললেন যে গুড়া কি 50 এরা কাজ করতো,
যে আজকে ওখানে খেতে দিয়ে আসিস নি যে কিয়া বনে যে দুধ কলা, এখন না আজকে ভুলে গেছি বাবু, যা হচ্ছে দিয়ে আয়, যা মা যা ওখানে যা। বলতে খুব রাগ হয়েছে নয়, খুব অভিমান হয়েছে। যে তখন নে বলে তিনি গালটা এগিয়ে দিতেন, সাপটা তখন তার গালে চুম খেয়ে চলে যেতেন। এইভাবে তার ভালোবাসা পাখিদের জন্যে সকালে ঘুম থেকে উঠে আর তিনি হাতে ধরতেন যে চাল বা গম, এরম ধারা ধরতেন, ওই পাখিরা এসে তার মাথায় বসতো খেত। এইভাবে যে তিনি চলতেন। তারপর শিয়াল, তার ছিল শিয়াল পোষা, ওই যে শিয়ালদের আছে খাবার নিয়ে যে দিতেন, ওই শিয়ালরা এসে খেয়ে যেত তার কাছে। তিনি যখন এক্সারসাইজ করতেন, যে বুকের ওপর দিয়ে গরুর গাড়ি তোলা, এবার হুগলির শ্রী হওয়া, মানে এইসব বিরাট তিনি তখন যে দেহ চর্চা করছেন, কখন সাপ নিয়ে যে সাপের বিষ করা, সাপের বিষ যে তোলা, একসময় সাপের বিষ যে খেয়ে দেখলেন কে হয়, বললেন শিব ভেটা তো ইয়েতে নিয়েছিলেন, গলায়, যে গলায় নিয়েছিলেন, আমি পেটে পুড়লাম। হ্যাঁ, এইভাবে তার এইসব অনেক ঘটনা, যাই আর কিছুটা বললাম। ঠিক আছে, এটা হলো বাবার ভোগঘর। তেলিখানা বাবার বসার জায়গা, আজও বাঁধানো পণ্য কুটির আধুনিক চালা ঘরে সজ্জিত এই পূজিত হওয়া মন্দির। সেই ঘরেই নরমুণ্ডু মালিকা আজও ত্রিশূলের ঝুলন্ত জ্ঞানবাবা আশ্রমে ঢোকার মুখেই আছে। দিয়েই হলো ত্রিশূল ঘর, আর ত্রিশূল ঘর দর্শন করুন আপনারা। ত্রিশূল ঘরে নীল সরস্বতী আরও অনেক মুনিদের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, লক্ষ্য করুন, দেব দেবী মুনিদের, আর এই হলো নীল সরস্বতী, কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। হচ্ছে জ্ঞানানন্দ বাবা ত্রিশূল হাতে দাঁড়িয়ে আছে, দেখুন। এগুলো দেখুন কত সুন্দর ঝুলন্ত নরমুণ্ড, আর ওপরের দিকে কত সুন্দর কাজ করা আছে। আর এই ঘর দেখুন, এই হলো ঝুলন্ত নরমুণ্ড, সেটাও লক্ষ্য করুন। পঞ্চমুণ্ডী ঝুলন্ত, এটাও আপনাদের কাছে তুলে ধরলাম। বাবার যে বইগুলো আছে সেগুলো তুলে ধরলাম আপনাদের। আর এ হলো ভোগঘর, সেটাও তুলে ধরলাম। হচ্ছে সুচিন্দ্র স্মৃতি আশ্রম ভূমিদাতা, এ হচ্ছে তার স্মৃতিটাও আপনাদের তুলে ধরলাম। এই হলো জ্ঞানানন্দ বাবা, দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। অপূর্ব এক মূর্তি এখানে প্রতিষ্ঠিত করে তুলেছে এই আশ্রমে। বাবা এই আশ্রমে এসে আপনারা দর্শন করবেন এই জ্ঞানানন্দ বাবার যে প্রতিষ্ঠিত মূর্তি, দর্শন করুন, কত অপূর্বভাবে প্রতিষ্ঠিত করে তুলে ধরা হয়েছে। প্রাচীনকালে মানুষের মৃত্যু হলে তাদের নিজের জায়গাতেই পোড়ানো হতো বা কবর দেওয়ার রীতি ছিল। তা এইভাবেই সৃষ্টি শ্মশান বা হরিপালে পুরানো শ্মশান ছিল তিনটে: বাগনা, তেলিখানা আর তাঁতপুকুর। তবে তার মধ্যে অন্যতম তেলিখানা মহাশ্মশান। সম্ভবত শ্মশানের জায়গাটা তেলিদের ছিলই মনে হয়, তাই হয়তো এর নাম, যাই হোক, তেলিখানা বলে মনে সকলে নাম দিয়েছিল। তা তিনি হলেন স্বামী জ্ঞানানন্দ বাবা। দীক্ষা নেওয়ার পর এই নামেই তিনি পরিচিত হলেন। হুগলি জেলার হরিপাল গবাদি গ্রামে তার জন্ম 1317 বঙ্গাব্দ 21 মাঘ, অর্থাৎ ইংরাজির 1910 সালের 4 ফেব্রুয়ারি।
শ্রী পঞ্চমী তিথিতে। পরম পুরুষ মানব রূপে ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করে, সেটা ছিল যেন এক মহামানবের আবির্ভাব দিবস, যার ফলে নগণ্য গবাদি গ্রাম আজ এক মহাপুণ্য ধাম। জ্ঞানানন্দ জননীর এই হলো সমাধি মন্দির, সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন কত সুন্দর, প্রসাদ কুমারী দেব্বা, জ্ঞানানন্দ জননী প্রসাদ কুমারী দেব্বা। এ হচ্ছে তিরোদান হচ্ছে 1381, 29শে মাঘ বুধবার, সেটাও আপনাদের তুলে ধরছি। কত সুন্দরভাবে তুলেছে এই আশ্রম। পিতার নাম ভুবনেশ্বর সিংহ রায়, মাতা প্রাসাদ কুমারী দেবী। পিতৃদত্ত নাম ছিল গোপীনাথ সিংহ রায়। খুব ছোটবেলায় তার পিতৃবিয়োগ ঘটে। শিশুকাল হইতে তার মধ্যে স্বাভাবিকতা লক্ষ্য করতেন মাতা, যা শিশুসুলভ নয়। সহস্রে বিগ্রহ গড়তেন, শিবা শাবক বলি দিয়ে পুজো করতেন। কখনো গভীর অরণ্যে নদী তটে একাকী ঘুরে বেড়াতেন, অপরের দুঃখে কাতর হতেন, কেউ বিপদে পড়লে সাহায্যর হাত বাড়িয়ে দিতেন। শিশুকালে জ্ঞান বাবা এক কলকাতাবাসী শিষ্যের নাতির ডায়েরির উপহার দেন আর বলেন, এই বাবা ডায়েরি লেখা শুরু করেন। ডায়েরির ওপর প্রথমে লিখে রেখেছিলেন সবার জন্য নাম। তো সেই ডায়েরিতেই তিনি তার ছোটবেলার অনেক কথা লিখেছিলেন ও লিখেছিলেন। বয়স বৃদ্ধির সাথে সাথে একে একে শুরু হলো শরীরচর্চা, যাত্রাভিনয়, গান বাজনা। যখন যা কিছু করতেন পৌঁছে গিয়ে অবলীলায় উৎকর্ষে চরম শিখরে। এক কথায় তিনি শরীরবিদ, যাত্রা শিল্পী, সঙ্গীত শিল্পী, সব বিষয় বিশারদ। তিনি এক সময় সাপ নিয়ে পড়াশোনা করেছেন। অবশ্য ওনার দিদির মৃত্যু ঘটে সর্পাঘাতে, তার থেকেই তিনি সাপ নিয়ে থাকতেন। গবাদি বাড়িতে মাটিতে হাঁড়িতে বিষাক্ত সাপ রেখে দিতেন। তার এক শিষ্যের কথায় বাবা নাকি সাপের বিষ পর্যন্ত পান করতেন। প্রসাদ কুমারী তা লক্ষ্য করেন। বারে বারে নিজের সমস্ত দুঃখ, যন্ত্রণা, কষ্টের কথা চিন্তা করে সন্তানকে তার অদৃষ্ট পথে বাধা দেননি। এক সময় সন্ন্যাস গ্রহণের অনুমতি দেন। বাংলার 1344 সাল 17ই পৌষ তার আদরের গোপীনাথ সন্ন্যাস গ্রহণ করে তেলিখানা মহাশ্মশানে যাত্রা করলেন। জঙ্গলাকীর্ণ তেলিখানা শ্মশান জীব লোকের পরশ পায় না। শ্মশানের মাটিতে এতই ঘন ছিল জঙ্গল, যেন হিংস্র জন্তু ও সর্পের অভয়ারণ্য। সেখানে পুণ্যকুটির নির্মাণ করে শুরু করলেন তিনি তন্ত্র সাধনা। পুরুষ ও প্রাকৃতিক জননীর সঙ্গে সন্তানের সাধন সংগ্রাম, চেষ্টা, অধ্যবসায়, একাগ্রতায়, কঠোর পরিশ্রমে কালক্রমে আলোকতীর্থে উত্তীর্ণ হলেন মহামানব। নাম হয়ে উঠল শ্রী শ্রী তারাপীঠ ভৈরব দাস জ্ঞানানন্দ। সেই দিন দুর্গম তেলিখানা রূপান্তরিত হলো তপ বনে এক পীঠস্থান। বাবা তার ডায়েরিতে লিখছেন, কেউ কেউ মজা করে বলতো, হ্যাঁ গা, তুমি আবার কবে ভৈরব দাস হলে? আমি হেসে বলতাম, তারাপীঠ ভৈরব তো বামাখাপা, আর আমি তো তার দাস। এখানেই দাস মানে চাকর। তারাপীঠের বামাখাপার
বাবা যখন দেহত্যাগ করেন তখন গোপীনাথের বয়স মাত্র 8 মাস। তাকে চোখে দেখার সৌভাগ্য কোনো দিন হয়নি, তবুও তার সঙ্গে যেন আত্মার যোগ। বাবা ডায়েরিতে লিখেছেন, আবার সুধীরবাবু তার বইতেও লিখেছেন, একদিন স্কুল থেকে ফিরেছিলেন, হঠাৎ সেই সৌম্যমূর্তি ধোঁয়ার কুণ্ডলী ভেদ করে সামনে এসে হাজির হলেন। গম্ভীর গলায় বললেন, তোর মা তোকে খুঁজে চলেছে, তাই তুই বাড়ি না ফিরে জঙ্গলে ঘুরছিস। যাই বাড়ি যা, আমায় পাবি, তবে মাকে কাঁদাবি না। পরে বাবা বুঝেছিলেন ওটাই সাধক বামাখ্যাপা, তাকে ওইভাবেই মাঝে মাঝে দেখা দেন। গোপীনাথ গুরুদের পূর্ণানন্দ নাথ খ্যাপা বাবার সাক্ষাৎ শিষ্য। তাকে পেয়ে খাঁপা বাবার প্রেম তরঙ্গ ও বিদ্যুৎ ছড়াতে থাকে। গোপীনাথের দেহ মানে তারাপীঠ যাওয়ার জন্য পাগল হয়ে ওঠে। তারাপীঠ শ্মশান থেকে তিনি 3 কিলোমিটার দূরে আটচালার বামাখ্যাপা বাবার জন্মভিটে ছুটে যান। তারাপীঠ মহাশ্মশানে সেখানে প্রেমের অপূর্ব ঐশ্বর্য আবিষ্কার করেন। জ্ঞান বাবা আনন্দ স্থান সম্পূর্ণ করে আবার ফিরে আসেন তেলিখানা আশ্রমে। তন্ত্রের গূঢ় রহস্য ধীরে ধীরে অনুধাবন করেন গোপীনাথ। সম্পূর্ণ তাকে সেই রহস্যের জাল উন্মোচন করে দিয়েছেন তিনি। তারাপীঠ গেলে দেখতে পাওয়া যায় জ্ঞান বাবার সমাধি। তেলিখানা শ্মশানের চিতা গায়ে পঞ্চমুখী ও মুন্ডি আসন এখনও বিদ্যমান। সেখানে দিনের পর দিন সাধনায় মগ্ন থাকতেন গোপীনাথ। রাতে তাকে ঘিরে থাকতো সাপ, শিয়াল, বটুক, বাবার 2 কুকুর লালু আর ভুলু। বাবা এদের বটুক বলতেন। শ্মশানে একটা গোলপাতার ঘর ছিল, সেইখানেই তিনি থাকতেন। চিতার শবকের ওপর 180 দিন একটানা কঠোর তপস্যায় মগ্ন হয়ে দেহ কঙ্কালসার হয়ে গেল। তন্ত্রে বীরের মতন সেটা চিতা মুন্ডু ও শবসাধনা বলে বিলিয়ে দিলেন। করুণাধারা কলকাতার গোল পার্কের নিকট ইলেকট্রিক বাবা ছিলেন জ্ঞানানন্দ বাবার শিষ্য। তার বাড়িতে আদ্যামার মন্দির প্রতিষ্ঠাতা করলেন জ্ঞান বাবা, যা এখনো ধুমধামের সঙ্গে পুজো হয়। এ হলো জ্ঞানানন্দ বাবার সমাধিপীঠ। দর্শন করুন, আপনাদের জ্ঞানানন্দ বাবার সমাধিপীঠ দর্শন করালাম। এই হলো নীল সরস্বতী মন্দির এই তেলিখানা আশ্রমে। চলুন আপনাদের নিয়ে যাই দর্শন করাতে। ধাপে ধাপে এরা উঠতে হবে। নীল সরস্বতী মন্দির, আর এটা হচ্ছে নাট মন্দির দেখুন। আর এখানে ঝাড়বাতি দিয়ে কত সুন্দরভাবে গড়ে তুলেছে দেখুন মন্দির। বাতি জেলে মনস্কামনা করেন ভক্তরা, এখনও করা যায়। তা আমি মন্দিরের ডান দিক দিয়ে প্রদক্ষিণ করে দেখাই। আপনারা নীল সরস্বতী দর্শন করুন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর ইন্দ্রদেব বসে আছে। আর এখন আপনারা দর্শন করুন নীল সরস্বতী। নীল সরস্বতী নামে পরিচিত তিনি ভক্তদের জ্ঞান প্রদান করেন। তারা হলেন বাক শক্তির অধিষ্ঠিত দেবী। তিনি হিরণ্য গর্ভু, সৌর, ব্রহ্মা বা সূর্য অবতারের শক্তি। তাই তিনি সূর্য বলয়ের সফল অধিপতি। দশ মহাবিদ্যার এক বিদ্যা তন্ত্রমতে নীল সরস্বতী মা তারার
এক উগ্র রূপ, তিনি ভবতারিণী নামে ধানক্ষেতটাও পরিচিত। বাবা করে গেছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এ হলো সময় হয়েছে, শুয়ে পড়ুন, সবাসন। এ হলো সবাসন। এখানে একটা তুলসী মঞ্চ আছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এ হলো শ্মশান, দেখুন, সেটাও আপনাদের তুলে ধরলাম। শ্মশানের চুল্লি, এই তেলিখানার আশ্রমের পাশেই এই শ্মশান, দেখুন। সব এক এক করে সমাধি দেওয়া হয়েছে, সেগুলো আপনাদের তুলে ধরলাম। এই শ্মশানের পাশে সব সমাধি দেওয়া হয়েছে, সেইগুলো আপনাদের তুলে ধরলাম। এখানে অনেকের আশ্রমের যারা শিষ্য যারা থাকতেন তারা বলে গিয়েছিলেন, তাদের এখানে সমাধিস্থ করা হয়েছে। বিশাল বিশাল গাছ দিয়ে ঘেরা শ্মশানের চারিদিক, একদিকে দাহ করার জায়গা, পাশের শিবের মন্দির, আর শিব মন্দিরে রয়েছে পঞ্চমন্ডির আসন, তার সামনেই জ্ঞান বাবার সমাধি। এই হলো সমাধি মন্দির, দর্শন করুন জ্ঞান বাবার সমাধি পীঠ, দর্শন করুন। তারাদাস, ভৈরব দাস, জ্ঞানানন্দ বাবার সন্তান ফোরম্যান বাবার সমাধি। এটা হচ্ছে ফোরম্যান বাবার সমাধি, সেটাও আপনাদের তুলে ধরলাম। এ হলো ফোরম্যান বাবার সমাধি। এ হলো পাগলা কুঠি, সেটাও আপনাদের তুলে ধরলাম। পাগলা কুঠি, এটা হলো বাবার ভোগঘর। দেখুন, জ্ঞানানন্দ বাবার কাছে বই আছে, আর এই হলো ভোগঘর, এটাও আপনাদের তুলে ধরলাম। ঠিক আছে। হচ্ছে শচীন্দ্র স্মৃতি আশ্রম ভূমিদাতা, এ হচ্ছে তার স্মৃতিটাও আপনাদের তুলে ধরলাম। এখানে টয়লেটেরও ফেসিলিটি আছে, দেখে নিন, ভালোই টয়লেটের ফেসিলিটি, সেটাও আপনাদের তুলে ধরলাম। এখানে এই পবিত্র জলাশয় আছে, এখানে সব কিছু ধোয়া হয়, বাসনপত্র, এবারে অনেকে স্নানও করে। দেখি উনি এই আমাদের আশ্রমের বড় ঘরটার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওদিক দিয়ে গেটে দিয়ে ঢুকলাম সোজা গড়গড় করে, দেখি বাবা ওখানে বসে আছে। তা আমি ওনার কাছে এসে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমি একটু সাধু বাবার কাছে যাব। বলতে উনি বললেন যে আপনি আমার কাছে এখানেই দাঁড়ান, আমি দাঁড়িয়ে আছি, উনি এখনই এখানে খেতে ঢুকবেন, খেতে আসবেন, আপনি এখানেই দাঁড়ান। বলতেই আমি দাঁড়াবার সঙ্গে সঙ্গে দেখি বাবা গটগট করে আসছে। সেও লম্বা চওড়া চেহারা, ওই গরম পায়ে গটগট করে কাছে আসছেই বলছি যে বাবা যখন আশ্রমে থাকতেন ভয়তে কেউ বাবার কাছে আসতো না। এই আছি, আর কি তো হয়েই তো গেল, আর কতদিন থাকবো। আমার 81 রান্না। 81। এখানে আমি আমিষ প্রসাদ গ্রহণ করলাম তৃপ্তি ভরে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কী কী প্রসাদ গ্রহণ করেছি, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। নমস্কার বন্ধু, আজ আপনাদের তারাপীঠ ভৈরব দাস
জ্ঞানানন্দ বাবার আশ্রমে তেলিখানা হরিপাল হুগলি জেলার অন্তর্গত এনেছি। এনে আপনাদের এনার সমাধিস্থান দর্শন করিয়েছি, তারপরে ত্রিশূল মন্দির দর্শন করিয়েছি, তারপর এখানে নীল সরস্বতী দর্শন করিয়েছি এবং এখানকার যে সিনাবাবু বা জ্ঞানানন্দ বাবা আর নাতি তিনি এখানকার আশ্রম সম্বন্ধে সব কিছু বলেছেন। আরও একজন যিনি পলাশবাবু, তিনিও অনেক কিছু বলেছেন এই আশ্রম সম্বন্ধে। আমি আশ্রম সম্বন্ধে অত কিছু জানতাম না, এনারা আমাকে সব কিছু সহযোগিতা করেছে, সেটা একটা ছোট্ট ব্লকের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। যদি আপনাদের ভালো লেগে মনে করেন তা এখানে আমি ভোগ গ্রহণও করেছি খুব তৃপ্তি ভরে, খুব সুন্দর ব্যবস্থা। তা আপনারা আসার আগে এখানে যে আমি ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন করবেন, ফোন করে আসবেন, খুব ভালো লাগবে। পুরো একটা দিন আপনারা কেটে যাবে। এই অঞ্চলটা খুব সুন্দর, তাই আমি আশা রাখি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার যখনই কোনো ব্লগ বানাবো আপনারা যদি অল বোতামটা টিপে দেন তাহলে আপনারা নোটিফিকেশানে পেয়ে যাবেন আমি যখন পরবর্তী কোনো ব্লগ বানাবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বলি তারাপীঠ ভৈরব দাস জ্ঞানানন্দ বাবা জয় বলে আমি এখান থেকে আমার গন্তব্যস্থলে রওনা দিচ্ছি।